প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যেখান থেকে যে অবস্থানে থেকে আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, সকলকে সুস্বাগতম, শুভ সকাল। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো, এবং সুন্দর থেকেই আমার অনলাইন ক্লাসে তোমরা আমাকে সহযোগিতা করছো। আমি ক্লাসে ঢুকেই আমার প্রিয় স্টুডেন্ট আমি তুলিকে দেখতে পাচ্ছি। তুলি, আজকের অনলাইন ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আমি গতদিন একটা ক্লাস নিয়েছিলাম, নেটের প্রবলেমের কারণে ক্লাসটা তোমরা বুঝতে পারোনি, আমি নিজেই বুঝেছি। কারণ আমার 30 মিনিটের ক্লাস, অথচ দেখা যাচ্ছে ওইখানে মাত্র 17 মিনিট দেখা গিয়েছে, তাও কথা বোঝা যায়নি, কোনো কথা বোঝা গেছে এরকম। আমি ঠিক এই ক্লাসটা আমার অনেকটা গুরুত্বপূর্ণ বিধায় আমি আজকে আবার তোমাদের জন্য ঠিক সেই ক্লাসটাই, অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারিন 3, সেই ক্লাসটির ব্যবস্থায় তোমাদের করছি। আমরা সেই ক্লাসটাই নেব। তোমরা পরপর ক্লাসগুলো অবশ্যই দেখবে আমাদের জৈব যৌগ অনেকটা কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যাই আমাদের ক্লাসে। আমরা আগে আরও একটু বলি, এই ক্লাসটার আগে দেখো আমরা করেছিলাম আমাদের অ্যারোমেটিক সিটি, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তার প্রমাণ দেখেছিলাম। ঠিক সেরকম কিছু কাজ আমরা আজকে দেখব। আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, বা যদি কারো সমস্যা হয় তাহলে আমাদেরকে কিন্তু ইনফর্ম করবে। তার আগে তোমরা পারলে একটু শেয়ার করে তোমার বন্ধুদেরকে নিয়ে আসো আজকের ক্লাসে। দেখো আজকের ক্লাসটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, যার জন্য আমি কিন্তু আজকে আবার ফেরত আসলাম। আমরা জৈব যৌগের নামকরণ করেছিলাম আগে অ্যালিফেটিক। অ্যারোমেটিক জৈব যৌগের নামকরণ কিভাবে করা যায়, বা অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন অর্থাৎ বেনজিন চক্রের 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন নিয়ে যৌগটা গঠিত। এখান থেকেই হাইড্রোজেনকে আমাদের প্রতিস্থাপন করতে হয়, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হয়, সেখানে একটা মূলক যুক্ত হয়। আর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হয়, আর একটা মূলক যুক্ত হয়। তাহলে যখন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হয় তখন তাকে আমরা বলি কিন্তু এক প্রতিস্থাপক। যখন 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হয় তখন দ্বি প্রতিস্থাপক বলি। যখন 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হয় তখন তাকে আমরা ত্রিপ্রতিস্থাপক বলি। এইভাবে চলি। যাক, এই তুলি, আমি তোমাকে বলছি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। নুরুজ্জামান, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। এখানে তুলির এখানে দেখছি স্বর্ণার কথা, আর এই রাফিকে বুঝতে পারছি না। যাক, আমার ক্লাসে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমার কথা বোঝা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা? খালিদকে দেখছি আমি। এখন দেখো, আমরা গতদিন বলেছিলাম হাকেল তত্ত্ব, অ্যারোমেটিসিটির ভিতরে একটা কথা ছিল হাকেল তত্ত্ব। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তোমরা আমার কথাগুলো ভালো করে শুনবে। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, আমরা হাকেল তত্ত্ব দিয়ে সেটা প্রমাণ করেছিলাম। হাকেল তত্ত্বটা ছিল কি? 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান আছে যে সকল বদ্ধ শিকল যৌগে। যে সকল বদ্ধ শিকল যৌগে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। আবার শোনো, 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। এনের মান 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। এনের মান 0 হলে 2 আসতে পারে একটা মান, এনের মান 1 হলে 6 আসতে পারে একটা মান। দেখো এখানে বেনজিন, এইটা আমরা একটা যৌগ দেখছি বেনজিন, এটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে।
কেন? এখানে এন এর মান 1। আসলে এন এর মানটা একটা বেনজিন যদি হয় তাহলে এন এর মান 1। দেখো এখানে আমরা দেখিয়েছি এই জায়গায় দেখো এন এর মান 1 বসিয়েছি। 1 বসালে এখানে 6টা আছে। আমার বেনজিনে দেখো 3টা দ্বিবন্ধন আছে। 3টা দ্বিবন্ধন থাকা মানে এখানে 6টা ইলেকট্রন আছে। আর 6টা ইলেকট্রন থাকলে এটা কিন্তু আমার অ্যারোমেটিক যৌগ। দেখো এখানে আমরা বেনজিন, 2টা বেনজিন দেখতে পাচ্ছি, ন্যাপথলিন যেটাকে আমরা বলি। এখানে এন এর মান দেখো 2 আছে। এন এর মান যেহেতু 2 আছে, তাহলে এই 2টা বসালে দেখো আমার 5টা দ্বিবন্ধন আসে। আর 5টা দ্বিবন্ধন আসে মানে 10টা ইলেকট্রন আসে। তাহলে এখানে তুমি 4 এন এর জায়গায় 2 বসাও, 4 দুগুণে 8 আর 2 10, 10। ঠিক দেখো, তাহলে এই 6 এবং 10 এই দুটো সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা হাকেল সংখ্যা বলি। যদি এন এর মান 0 বসানো হয় তাহলে কিন্তু 2 আসে। তাহলে 2, 6, 10, 14, 18, 22 এরকম প্রত্যেকটা দুইটা পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে দেখো 4 করে পার্থক্য আছে। আমরা যদি আরও একটি মনে রাখতে চাই যে কোনগুলি হাকেল সংখ্যা, দেখো এস অরবিটাল, আমরা এস যৌগ শক্তি স্তর বলি। এসে 2টা ইলেকট্রন থাকে। হাকেলের প্রথম সংখ্যা কিন্তু 2। পিতে 6টা ইলেকট্রন থাকে, হাকেলের দ্বিতীয় সংখ্যা 6। ডিতে 10টা ইলেকট্রন থাকে, হাকেলের তৃতীয় সংখ্যা 10। এফতে 14 ইলেকট্রন থাকে, হাকেলের চতুর্থ সংখ্যা কিন্তু 14। তার পরবর্তীতে আমাদের আর কোনো অরবিটাল আসেনি বলে আমরা বলতে পারছি না। তাহলে আমাদের কিন্তু অবজেক্টিভ আসে এরকম, কোনটি হাকেল সংখ্যা বা কোনটি হাকেল সংখ্যা নয়। আবার কোনটা হাকেল সূত্র, মনে করো 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এটাকে যেমন আমরা হাকেল সংখ্যা, হাকেল সূত্র বলছি বা হাকেল তত্ত্ব বলছি। ওইখানে তোমার দিয়ে দিল 4n+2 বা 4n+1 বা 2n+2 বা 2n+1 এরকম দিতে পারে। অপশান দিল 4টে। ওর ভিতরে তোমার যে হাকেল নীতি কোন, হাকেল তত্ত্ব কোনটা, তাহলে 4n+2 এটা হাকেল তত্ত্ব। আমরা হাকেলের সংখ্যা কোনটা, এটা। এখন দেখো এই হাকেলের সংখ্যার সমান ইলেকট্রন যে বদ্ধশিকল যৌগ আছে, এই বদ্ধশিকল যৌগে যদি থাকে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের অ্যারোমেটিক যৌগটা কি। যে অ্যারোমেটিক যৌগটা কিন্তু যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল যৌগ এইটা। আর আমরা এতদিন পড়ে আসিলাম একটা কথা, বেনজিন ও বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিন ও বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ বলে। যাক, আমি তোমাদের আরো একটা জিনিস দেখাই। দেখো যদি হাকেল সংখ্যার সমান না থাকে, এইটাই তো যৌগটা দেখিয়েছি। দেখো এই যৌগটায় দেখো 2টা দ্বিবন্ধন আছে। এই যৌগটায় 2টা দ্বিবন্ধন আছে। আমরা জানি একটা দ্বিবন্ধনে 2টা ইলেকট্রন, তাহলে 2টা দ্বিবন্ধনে আমার কিন্তু 4টা ইলেকট্রন আছে। এখানে যে এই যৌগটায় দেখো আমার এই যে 2টা দ্বিবন্ধন আছে, 2টায় 4টা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। এই 4 ইলেকট্রনটা কিন্তু আমার হাকেল সংখ্যা নয়। তাহলে এটা অ্যারোমেটিক যৌগ কেন? আসলে আমরা সবাই কিন্তু জানি না, নাইট্রোজেন পরমাণুতে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে ওই দুটো ইলেকট্রন আর এই 4টা ইলেকট্রন তুমি যোগ করে দেখো 6টা ইলেকট্রন আছে। এখানে 2টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের মুক্ত জোড় আছে 2টা, আর এখানে 2টা বন্ধন আছে। তাহলে এই 2টা আর এই 4টা টোটালি 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন যাদের আছে তাদেরকে কিন্তু আমরা হাকেল সংখ্যার সমান বলতে পারি। এর জন্য এটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। তাহলে এবার দেখো এই যৌগটা অ্যারোমেটিক যৌগ হবে কিনা। এখানে যে যৌগটা আমি দেখাচ্ছি, এখানে দেখো 4টা দ্বিবন্ধন আছে। 4টা দ্বিবন্ধন মানে আমাদের কিন্তু 8টা পাই ইলেকট্রন আছে। 4টা দ্বিবন্ধন মানে আমাদের 8টা পাই ইলেকট্রন আছে। তাহলে 8টা পাই ইলেকট্রন যখন আছে, 8 কিন্তু আমার কোনো হাকেল সংখ্যা নয়। 8 হাকেল সংখ্যা নয়। তাহলে 8 যখন হাকেল সংখ্যা নয়, তাহলে এই যৌগটা কিন্তু আমার অ্যারোমেটিক যৌগ হবে না। দেখো 1, 2, 3, 4, 4টা পাই বন্ধন। 4টা পাই বন্ধন। এখানে দেখো আমার এখানে 4, এখানে 4 বসিয়েছি আমরা, যদিও এখানে 4 হবে না, এখানে 8 হবে। আমার লেখাটা ভুল হয়ে গেছে, এখানে 8 হবে। এখানে 8 যখন হচ্ছে তখন কিন্তু আমার এখানে এইটা, তার মানে সে অ্যারোমেটিক যৌগ হচ্ছে না।
হ্যাঁ, আমি এই রাব্বি নুরুজ্জামান খালিদ, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে আমার সাউন্ড বা তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি হয় একটু লিখে জানাও। আর তাছাড়া তোমরা আমার কথা শোনো, কিন্তু তোমরা কোনো প্রশ্ন কিন্তু করো না যে স্যার এটা অ্যারোমেটিক যৌগ হলো বা এটা অ্যারোমেটিক যৌগ হলো না, বা হাকেল নীতিটা আমাদের আরেকটু বোঝান। এরকম অনেক কথা তোমরা কিন্তু বলতে পারো, কারণ আমি তো দেখছি যে তোমরা কি কমেন্ট করছো, এটা আমি দেখতে পাচ্ছি বা দেখার ব্যবস্থা নিয়ে আমি বসে আছি। আমার অরিজিনালি খুব খারাপ লাগছিল যে গত দিনের ক্লাসটা তোমাদের মিস হয়ে গেল। আমার কিছুই করার ছিল না, নেটের প্রবলেমের কারণে আমি অবশ্যই তোমাদের ক্লাসটা তোমাদের বোঝাতে পারিনি। আর আমার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যাক, দেখো এখানে আমরা এটাকে বললাম অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ না, কেন আমরা সেটাও বুঝে গেছি। যাক, দেখো আমরা পরবর্তী জায়গায় যাই। এখানে দেখো হাকেল তত্ত্বর এই যে ব্যাখ্যা, আমি যেটা বলছিলাম এন এর মান আমার 0, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এই মানগুলো বসালে আমাদের কয়েকটা জিনিস আসতে পারে। দেখো এখানে, হ্যাঁ ধন্যবাদ ফারহান রাব্বি। এখন এখানে দেখো আমার 2 আছে, 6 আছে, 10, 14, এই সংখ্যাগুলিকে আমরা বলি হাকেল সংখ্যা। আর এই হাকেল সংখ্যার সমান পাই ইলেকট্রন যেখানে আছে তাদেরকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ, তবে অবশ্যই তাদের বদ্ধ শিকল হতে হবে। এখন দেখো বিশেষ স্থায়িত্ব, আমি এই বিশেষ স্থায়িত্বটা আগে বুঝিয়েছিলাম তোমাদেরকে, এটা বোঝাতে চাচ্ছি না। তারপরে দেখো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিন কিন্তু জারিত হয় না, কারণ বেনজিন হতে সঞ্চারণশীল ইলেকট্রনের কারণে ইথিলিন অপেক্ষা অধিকতর স্থায়ী যৌগ। সাধারণ তাপমাত্রায় ইথিলিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে, যেটা আমাদের সাধারণত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা করে না। আমাদের আজকের ক্লাসে আমি লাইক দেওয়ার ব্যবস্থা দেখে মনে হচ্ছে আমাদের কোনো স্যার হয়তো আমাদের ক্লাসে উপস্থিত আছেন। আমাদের স্যারকে এই ক্লাসে উপস্থিত থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আজকে আমাদের যে জিনিসটা ছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারিনের তৃতীয়টা, বিভিন্ন প্রতিস্থাপিত বেনজিনের নামকরণ, মানে আমরা আসলটাই করব কি বেনজিনের নামকরণ করব। বেনজিনের নামকরণটা কিভাবে করতে হয় এইটা, আর সাথে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য। আমরা আমাদের আসল জায়গায় চলে যাই। দেখো আমরা একটা প্রতিস্থাপিত যৌগ আমি কিভাবে বললাম সেটা তো বুঝাই বললাম, যে এখানে দেখো বেনজিনটা আছে আর বেনজিনের উপরে একটা ওএইচ আছে। আর প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খাতা কলম নিয়ে আমি যে নামগুলো বলি এই নামগুলো একটু লিখে নিও, কারণ আমি ক্লাসে থাকলে মানে সরাসরি যদি ক্লাসে থাকতাম তাহলে এটাই কিন্তু করতাম তোমাদের। দেখো এখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, একটা চিত্র যেটা দেখতে পাচ্ছি, এইটা একটা বেনজিন ছিল, বেনজিনের উপরে একটা হাইড্রোজেন চলে গেছে, ওখানে একটা ওএইচ যুক্ত হলো। তাহলে বেনজিনের হাইড্রোজেনটা চলে গিয়ে ওইখানে যে ওএইচটা যুক্ত হয়েছে, তো আমি এক প্রতিস্থাপিত বেনজিন। দেখো এটাকে বলছে আমরা এক প্রতিস্থাপিত বেনজিন। এখন এইটার নাম হলো ফেনল, এই যৌগটার নাম হলো ফেনল। আরও একটা নাম বলতে পারি আমরা হাইড্রো অক্সিবেনজিন। নুরুজ্জামান এগুলো লিখে নিও, হাইড্রো অক্সিবেনজিন বা ফেনল। আর একটা নাম আছে বেসরকারি নাম মতো কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়াতে সাহায্য করে। এই বর্ষার সময় আমরা সাধারণত বাড়ির উঠানের দুই পাশে দুটো যদি শিশি পোতা থাকে কার্বলিক অ্যাসিডের, ওই বাড়িতে সাধারণত সাপ আসে না, কারণ এরা সাপের শ্বাসকষ্ট ঘটায়। সাপ আর চলাফেরা করতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই কার্বলিক অ্যাসিডটা পাওয়া যায় প্রায় ওষুধের দোকানে, সকল ওষুধের দোকানে পাওয়া যায়। একটা শিশির দাম 50 টাকা নেয়। একটা শিশিকে তুমি 8-10টা ভাগে ভাগ করতে পারবা। ওই যে হোমিওপ্যাথি ওষুধের ছোট ছোট শিশি আছে, ওর ভিতরে রেখে উঠোনের চারিপাশ থেকে বা ঘরের সাইডে রেখে দিলে এখানে আর সাপ আসতে পারে না। আশা করি তোমরা কার্বলিক অ্যাসিডের ব্যবহারটা এখানে বুঝেছ। যাক, দেখো এটা ফেনল বা হাইড্রোক্সিবেনজিন। এইটা দেখো পরে আমার এটা আছে অ্যামিনো বেনজিন, অ্যারোমেটিক অ্যামিন। অ্যামিনো বেনজিন বললাম, আবার অ্যারোমেটিক অ্যামিন বললাম। আরও একটা নাম আছে অ্যানিলিন।
অ্যানিলিন এও কিন্তু এক প্রতিস্থাপক। অ্যানিলিন, আমি আবার পরেরটা দেখি। দেখো এখানে ক্লোরিন মূলক দিয়ে চলে গেছে, এই জন্য এটাকে বলছে আমরা ক্লোরোবেনজিন। এটাকে বলছে আমরা ক্লোরোবেনজিন। তাহলে প্রথমটা ছিল কিন্তু ফেনল বা হাইড্রোক্সি বেনজিন, অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন, আর এটা হলো ক্লোরোবেনজিন। পরেরটা দেখো ব্রোমোবেনজিন, মানে এর হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ব্রোমোবেনজিন। এটার নাম ডায়াজোনিয়াম ক্লোরাইড, তোমাদের এটা একটু জানার দরকার। ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো নাইট্রোজেন থাকলে তাকে আমরা সাধারণত বলি অ্যাজো, নাইট্রোজেন থাকলে তাকে বলি অ্যাজো, যদি দুইটা নাইট্রোজেন যুক্ত থাকে তাকে বলি ডাইঅ্যাজো। নাইট্রোজেন থাকলে তাকে বলি অ্যাজো, আর দুইটা নাইট্রোজেন থাকলে তাকে বলি ডাইঅ্যাজো। আর যেহেতু ক্লোরিন আছে তাহলে একে কিন্তু আমরা বলতে পারি ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি আবার বলি, দেখো একটা আমরা নাইট্রোজেনকে বলি অ্যাজো, যেহেতু দুইটা নাইট্রোজেন যুক্ত আছে তাই একে বলি ডাইঅ্যাজো, আর ক্লোরিন যুক্ত আছে তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার দেখো বেনজিন যুক্ত আছে তাই একে বলছে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তোমরা এটা লিখে নাও, এখানে তোমাদের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। আসলে এখানে কার্বনের জারণ সংখ্যার একটা পরিবর্তনের ঘটনা আছে, আমরা যখন এটা পড়বো তখন বিস্তারিত জানবো। দেখো আমাদের এইটা নাইট্রোবেনজিন, দেখো এটা নাইট্রোবেনজিন, বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই একে বলছি আমরা নাইট্রোবেনজিন। দেখো এখানে COOH, যেটাকে বলি আমরা কার্বোক্সিলিক মূলক, COOHটাকে বলি কিন্তু আমরা কার্বোক্সিলিক মূলক, জৈব অ্যাসিডের কার্যকারী মূলক। আমরা যখন কার্যকারী মূলকের কথা বলেছিলাম, কার্যকারী মূলক পড়িয়েছিলাম প্রথম দিকে, তখন কিন্তু তোমাদের আমি এটা বলেছি। দেখো এটা আছে জৈব অ্যাসিডের কার্যকারী মূলক। আর বেনজিন, বেনজোইক অ্যাসিড, এটা বেনজিনের উপরে এটা আছে বলে বেনজোইক অ্যাসিড। এই তুলি বুঝতে পারছো কি না? আমি তিশাকে পাচ্ছি না, অনেকদিন স্বামীমাকেও দেখি না। আজকে স্বর্ণা আছে, স্বর্ণা, তারপরে প্রান্ত নেই আজকে, গতদিন মনে হয় প্রান্ত ছিল। দেখো এটা বেনজোইক অ্যাসিড বললাম। তারপরে দেখো এটা আছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, SO3H সালফোনিক মূলক। SO3Hটা হলো সালফোনিক মূলক, বেনজিনের উপরে একক প্রতিস্থাপক হিসাবে যুক্ত হয়েছে, তাই বেনজিন সালফোনিক অ্যাসিড। পরবর্তীটা দেখো এটা CHO, আমরা অ্যালডিহাইডের কার্যকারী মূলক জানি। CHO এটা অ্যালডিহাইডের কার্যকারী মূলক, তাহলে এটাকে আমরা কিন্তু বেনজালডিহাইড বলছি, বেনজালডিহাইড। তারপরে দেখো এটা আমার টলুইন, আর একটা নাম আছে মিথাইল বেনজিন, টলুইন বা মিথাইল বেনজিন। এখানে আমরা এটা লাস্টেরটা দেখাচ্ছি কিন্তু যে টলুইন বা মিথাইল বেনজিন। আমি তোমাদের প্রথম থেকে বললাম নামগুলো একটু লিখে নাও, আমি আবার গোড়ার থেকে নামগুলো একটু মিলাতে আসছি। দেখো প্রথমটায় দেওয়া আছে OH দিয়ে, এর একটা নাম ফেনল, আর একটা নাম হাইড্রোক্সি বেনজিন, আর একটা নামের কথা বললাম কার্বলিক অ্যাসিড। পরেরটা দেখো অ্যামিনো বেনজিন বা অ্যারোমেটিক অ্যামিন, বা আর একটা নাম আছে অ্যানিলিন। তারপরেরটা দেখো এটা আছে ক্লোরোবেনজিন, এটা ব্রোমোবেনজিন, এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা নাইট্রোবেনজিন, এটা বেনজোইক অ্যাসিড, আর এটা বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা বেনজালডিহাইড, এটা টলুইন। দুটোই টলুইন, এখানে দুই রকমভাবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় একক প্রতিস্থাপিত বেনজিনের নামকরণ তোমরা অনেকেই বুঝেছ। এখন দেখো আমরা কি করতে যাচ্ছি, দ্বিপ্রতিস্থাপিত। এখন এই দ্বিপ্রতিস্থাপিতর ক্ষেত্রে একটা কথা আছে আমার। প্রথম যে প্রতিস্থাপন, মানে একবারেই কিন্তু দুটো প্রতিস্থাপন ঘটে না, একবারে প্রথমটা ঘটে তারপরে দ্বিতীয়টা ঘটে।
এখন প্রথম যে কার্বনে বসে আমরা এই কার্বনটাকে কিন্তু সাধারণত 1 নম্বর কার্বন হিসাবে ধরব। প্রথম প্রতিস্থাপক যে কার্বনে বসে সেই কার্বনটাকে কিন্তু আমরা 1 নম্বর কার্বন হিসাবে ধরব, ঠিক আছে। তবে যখন শুধুমাত্র একক প্রতিস্থাপক ছিল তখন কিন্তু এসব কোনো নিয়ম ছিল না, আর তখন কোনো হিসাব করে বসাতে হতো না। দেখো, দ্বিপ্রতিস্থাপিত হলে প্রথম প্রতিস্থাপককে 1 নম্বর হিসাবে ধরতে হবে, এই কথাটা। দ্বিপ্রতিস্থাপিত হলে প্রথম প্রতিস্থাপককে 1 নম্বর হিসাবে ধরতে হবে। এখন তুমি ডান দিকে যেতে পারো, বাম দিকে যেতে পারো, মানে 2 নম্বর কার্বন কোনটা হবে? ডান পাশেরটাও 2 নম্বর হতে পারে, বাম পাশেরটাও 2 নম্বর হতে পারে। আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কথাটা লিখেছি, মনোর ক্ষেত্রে কোনো নিয়ম নেই। আসলে ওই যে একক প্রতিস্থাপক, একটু আগে দেখলাম আমরা, একক প্রতিস্থাপকের আমার কোনো নিয়ম ছিল না। এখন দেখো 1 নম্বর কার্বন এটা যদি 1 নম্বর, এইটাই মাঝখানের এইটাই ধরি আমি, এটা যদি আমার 1 নম্বর কার্বন হয়, এটাই 2 নম্বর কার্বন হতে পারে, এটাও 2 নম্বর কার্বন হতে পারে। আমরা দেখো বেনজিনের কিন্তু 6টা কার্বন ছিল, তাহলে এইটা যদি 1 হয় আর এইটা যদি 2 হয় তাহলে এইটা কিন্তু আমার 6 হবে। অথবা এইটাকে যদি তুমি 2 নম্বর তৈরি করো তাহলে এটা কিন্তু তোমার 6 নম্বর হবে। তাহলে দেখো 1 নম্বরের 2 পাশে 2টা কার্বন, একটা 2 নম্বর আর একটা 6 নম্বর। আমি বোঝাতে পারলাম কিনা যে তোমার 1 নম্বর কার্বনের 2 পাশে 2টা কার্বন আছে, একটা কার্বন আছে 2 নম্বর আর একটা কার্বন আছে তোমার 6 নম্বর। তাহলে 2 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বন, এই দুটোর একটা নাম আছে অর্থ। অর্থ একটা গ্রিক শব্দ, এর অর্থাৎ কাছাকাছি, অর্থাৎ 1 নম্বর কার্বনের 2 পাশে কাছাকাছি সবচাইতে এইটা, এদেরকে বলা হয় অর্থ। দেখো, তারপরে আমার আছে 3 আর 5, এই 2 নম্বরের পরে 3 হতে পারে, তাহলে 6-এর পরে আবার 5 হতে পারে। তাহলে 3 আর 5, এই 3 আর 5কে আমরা মেটা বলি। মেটাটাও গ্রিক শব্দ। মেটা অর্থাৎ মধ্যবর্তী, মেটা অর্থাৎ আমাদের মধ্যবর্তী। দেখো, আর বাকি থাকলো কিন্তু 4 নম্বর কার্বন। এই 4 নম্বর কার্বনটাকে আমরা বলি প্যারা। 4 নম্বর কার্বনটাকে আমরা বলি প্যারা অবস্থান। তাই প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর হলো অর্থ। তারপর দেখো 1 নম্বরের সাপেক্ষে আবার 3 নম্বর হলো মেটা, 1 নম্বরের সাপেক্ষে 4 নম্বর হলো পেরা। আমি এখানে সেই জিনিসটাই বুঝিয়েছি যে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর হলো অর্থ, 1 নম্বরের সাপেক্ষে 3 নম্বর হলো মেটা, 1 নম্বরের সাপেক্ষে 4 নম্বর হলো আমার প্যারা। দেখো এখানে আমি এটা দেখিয়েছি, এই আরটা হলো 1 নম্বর, এখানে এটা হলো 1 নম্বর, আরটা হলো 1 নম্বর এবং এটা হলো 1 নম্বর। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এখানে এইটাই আমরা আগে একটাই নিয়ে দেখি, এ হলো প্রথম প্রতিস্থাপক। তাহলে এর 2 পাশে দেখো এইটা, এই অর্থ একটা লেখা আছে, একটা অর্থ লেখা আছে। অর্থাৎ এইটাকে যদি তুমি, আমার ডান পাশেরটাকে যদি তুমি 2 ধরো, বাম পাশেরটা হবে 6, আর বাম পাশেরটাকে যদি তুমি 6 ধরো, তার ডান পাশেরটা হবে 2 ধরো, তাহলে ডান পাশেরটা হবে 2। তাহলে এই 2 আর 6 1 নম্বর, মানে প্রথম যে প্রতিস্থাপক তার খুব কাছাকাছি। প্রথম প্রতিস্থাপকের কাছাকাছি দেখো 2 আর 6, এই জন্য 2 আর 6কে আমরা বলি অর্থ। পরবর্তীতে দেখো 3 আর 5 আছে, এই 3 আর 5কে বলি আমরা মেটা। এই যে 3 আর 5 একে বলি মেটা, 4কে বলি প্যারা। আমি একটু আগে বললাম যে এই অর্থ, মেটা, পেরা শব্দগুলো গ্রিক শব্দ। অর্থ অর্থাৎ নিকটে, আর মেটা অর্থাৎ মধ্যবর্তী, আর প্যারা অর্থাৎ দূরবর্তী। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বেনজিনে যখন একাধিক প্রতিস্থাপক যুক্ত হবে তখন আমার নাম্বারিং করতে হবে, এবং সেই হিসাবে প্রথম প্রতিস্থাপক হবে আমার 1 নম্বর, আর 1 নম্বরের 2 পাশে যে 2 নম্বর এবং 3 নম্বর আছে, এই 2 নম্বর এবং 6 নম্বর আছে, এটা হবে আমার অর্থ। 3 নম্বর আর 5 নম্বর হবে আমার মেটা, এবং 4 নম্বর হবে আমাদের প্যারা। আমি আরও একবার দেখাই, দেখো আমাদের এখানে এই যে ওইস আছে প্রথম প্রতিস্থাপক, তাহলে ওইসের সাপেক্ষে দেখো এই পাশে 2 পাশে অর্থ, আর এখানে মেটা, পরে প্যারা। এখানে দেখো এই যে আমরা নামটা অর্থ ডাইহাইড্রোক্সি বেনজিন লিখতে পারি, অর্থ ডাইহাইড্রোক্সি বেনজিন আমরা লিখতে পারি।
আর মেটা ডাইহাইড্রোক্সি বেনজিন আমরা লিখতে পারি, প্যারা ডাইহাইড্রোক্সি বেনজিন এটাও আমরা লিখতে পারি। প্রথমটা কিন্তু তুমি কোনটা ধরবা, এটা প্রথম ধরলে তাহলে এটা অর্থ, প্রথম এটা ধরো তাহলে এটা মেটা, প্রথম এটা ধরো এটা আমার প্যারা। অবশ্যই এইটা ধরলেও কিন্তু তোমার এটা মেটা হবে, আর এটা ধরলেও এটা কিন্তু তোমার অর্থ হবে, আর এটা ধরলেও এটা কিন্তু তোমার প্যারা হবে, একই কথা। দেখো অর্থ মেটা প্যারা আমাদের লেখা আছে। এখন দেখো এই যে অর্থ মেটা প্যারা এরা তিনটি গ্রিক শব্দ। অর্থর মানে নিকটবর্তী অবস্থান, প্রতিস্থাপকের কাছাকাছি। কোন প্রতিস্থাপক? প্রথম প্রতিস্থাপক 2 আর 6। দেখো মেটা মানে মধ্যবর্তী অবস্থান, মাঝামাঝি অবস্থান 3 আর 5, আর প্যারা অর্থাৎ দূরবর্তী অবস্থান 4। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে এখানে আমার কয়েকটা নাম দেখো, এটা আমরা দেখেই বুঝতে পারছি। এখানে এই যে E1 E2 মানে এটা প্রথম প্রতিস্থাপক, E2 এখানে এটা প্রথম প্রতিস্থাপক। দেখো এটা মেটা, এটা প্যারা। এখন দেখো এই যে দ্বি প্রতিস্থাপক যৌগের নামকরণ আছে আমার এখানে। এখানে দেখো এইটা এই যে যৌগটা আছে, আমরা COOH মূলককে 1 নম্বর ধরবো, তাহলে OH কে পার্শ্ব শিকল ধরবো। তাহলে OH যখন আমার পার্শ্ব শিকল থাকে তখন কিন্তু নল বা ওয়াল কোনোটাই বুঝি না, তখন হাইড্রোক্সি লিখি। তাহলে অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড আমরা বলতে পারি, অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, যার আর একটা নাম ছিল স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড দেখো এটা অর্থ ক্লোরো ব্রোমোবেনজিন বা 3 ক্লোরো ব্রোমোবেনজিন, অর্থ ক্লোরো ব্রোমোবেনজিন বা 3 ক্লোরো ব্রোমোবেনজিন। দেখো এইটা অর্থ মিথাইল অ্যানিলিন, এই অর্থ বলছি মেটা মিথাইল অ্যানিলিন, এটাও কিন্তু মেটা ক্লোরো ব্রোমোবেনজিন, মেটা মিথাইল অ্যানিলিন, মেটা ক্লোরো ব্রোমোবেনজিন। আর অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এখন দেখো আমাদের ত্রিপ্রতিস্থাপক যুক্ত থাকলে, ত্রিপ্রতিস্থাপক যদি যুক্ত থাকে তখন আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেখব, 1 নম্বরের সাপেক্ষে সংখ্যাগুলো যোগ করে দেখব। যে পাশ থেকে আমাদের কম হবে আমরা সেই পাশ থেকে সাধারণত নাম্বারিংটা করব এবং সেটা ধরেই আমরা নামকরণটা করতে থাকব। বেনজিন চক্রে 3 বা তার অধিক প্রতিস্থাপক যুক্ত থাকলে তাদেরকে ত্রি বা ততোধিক প্রতিস্থাপিত বেনজিন বলে। সংখ্যা অনুসারে যদি বেনজিন চক্রে 3-এর বেশি মূলক যুক্ত থাকে তবে তাদের নামকরণ করব সংখ্যা অনুসারে। যে দিক দিয়ে যোগফল কম সেই দিক থেকে নাম্বারিং করে নামকরণ করতে হবে। এখন দেখো আমরা এইটা দেখেছি 1 2 3, 1 2 3, তাহলে এখানে যদি আমরা ওইসকে 1 করি, দেখো এটাকে আমার 3 আর 4 করতে হবে। কিন্তু তুমি যদি এইটাকে সায়ানাইডকে 1 করো তাহলে দেখো 2 3 এটা আসছে, এখানে 6 আসছে। আবার তুমি যদি 1 2 3 এটা যাও, দেখো এখানে সায়ানাইড, এখানে 2 নম্বর, তাহলে 2 আর এখানে 5 যোগ করলে কত হয় 7। আর এখানে দেখো তোমার 3 আর 6 যোগ করলে হয় 9। তাহলে তুমি স্বাভাবিক অবস্থায় কোনটাকে গ্রহণ করবে? তুমি যদি এইটাকে গ্রহণ করো তাহলেই কিন্তু সঠিক হয়। দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে 5 আর 2 আছে কিন্তু 7। আর এখানে আছে দেখো 3 আর এখানে আছে 6, তাহলে 6 আর 3 হলো 9। তাহলে কম আমার এই দিক থেকে আছে, তাহলে আমি এই হিসাবে নামকরণটা করব। যদি সায়ানাইডকে 1 নম্বর ধরি তাহলে এখানে সায়ানাইডকে 1 সেইভাবে। দেখো এখানে পরেরটা, এখানে 1 ক্লোরো 2 4 ডাইনাইট্রো, 1 ক্লোরো 2 4 ডাইনাইট্রোবেনজিন, এটা 1 ক্লোরো 2 4 ডাইনাইট্রোবেনজিন। তাহলে এখানে তুমি কি করবে? দেখো 4 ইথাইল, এটা ভর বেশি, 4 ইথাইল তোমার 1, দেখো 4 ইথাইল হলো, আর 1 ক্লোরো 2 নাইট্রোবেনজিন। ফেনল, দেখো ফেনলকে আমরা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করেছি। ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করলে এখানে ফেনলের তোমার দেখো স্বর্ণা লিখেছো, বুঝতে পারোনি আসলে কোনটা যে বুঝতে পারোনি। আর তুমি এমন সময় পড়ো এটা লিখলে আমার সময় প্রায় শেষ। আমি আজকে তোমাদের যে ক্লাস আছে, আজকে 8টাতে ক্লাস নিতে চাইছি, রাত্রে 8টায়, রাত 8টায় থাকবে সকলেই। তখন তুমি ওইটা প্রশ্ন করবে যে কোনটা। স্বর্ণা আমার কথাটা বুঝেছো কিনা? তখন তুমি প্রশ্ন করবে, কারণ আমার 29 বেজে গেছে, 30-এ আমার ক্লাস শেষ।
আমি আর যেতে পারবো না। আমি এই পর্যন্তই তোমাদের রাখবো। আর তাছাড়া আগামী ক্লাসে আবার এখান থেকে ধরে যাব। আমার এইটা না বুঝলে আমরা অ্যারোমেটিক যৌগ বুঝতে পারবো না। সেই হিসাবেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যতটুকু পারি সেটুকু করতে থাকি। আজকের রাত 8টার ক্লাসে সকলকে থাকার জন্য আমি অবশ্যই অনুরোধ করছি। তোমরা অবশ্যই উপস্থিত থাকবে আজকে রাত্রে 8টার ক্লাসে। আমি তোমাদের সেই আশা রেখে আহ্বান করে আজকে ক্লাসের এখানেই সমাপ্তি টানছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ক্লাসে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সকলকেই অবশ্যই ধন্যবাদ। তোমরা ভালো থেকো, ঘরে থেকো। শুভ সকাল।